আজকে এই কমেন্টটা তোমাদের সামনে পড়বো এবং রিপ্লাই দেব। আমাকে দেখে প্রথমত প্রেগনেন্ট মনে হয় না, কারণ প্রেগনেন্ট মহিলা এত আমার মতো অ্যাক্টিভ থাকতে পারে না। এই ধরনের মেন্টালিটি এখন 2026 সালে এসে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে করতে পারে। এবং শিক্ষিত মহিলা, তাদের কি কি ধারণা হতে পারে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে, যে আসছে পৃথিবীতে সুস্থভাবে যেন তাকে পৃথিবীতে আনতে পারি। শুধু এটুকুই চাওয়া, তোমরা সবাই আশীর্বাদ করো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। দেখো বরমশাই এখন পার্সেল নিচ্ছে। কি অর্ডার করেছে আমাকে সেটা বলিনি ফ্লিপকার্ট থেকে, সেটা আবার ছিল ওপেন বক্স ডেলিভারি। তো জানি না কি অর্ডার করেছে। তো যাই হোক, আজকে এভাবেই তোমাদের সাথে গুড মর্নিং করলাম। তো চলো শুরু করা যাক দিনটা। আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো যে কি ওষুধ খাই, কি কি ওষুধ চলছে এখন আমার। তো এভাবে তো ভিডিওতে আমি কখনো শেয়ার করিনি, তো ইনবক্সও করো। তো আলাদাভাবে এইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো প্রেগনেন্সির ফার্স্ট থেকে ওষুধ আমার একবার একটু চেঞ্জ হয়েছে, বাট এই ফলিক অ্যাসিড সেই ডে 1 থেকে কিন্তু আমি খেয়ে আসছি এখনও পর্যন্ত, লাস্ট টাইমেও। এছাড়াও আমি এখন মানে অ্যানুয়াল স্ক্যান 90 MB স্ক্যানের পরের থেকে মেবি ওই ক্যালসিয়ামের ট্যাবলেট, আয়রনের ট্যাবলেট এগুলোই খাই, আলাদা করে আর কোনো কিছু খাই না। এবার যখন আমার একটু ঠান্ডা ফান্ডা লেগে যায় তখন আলাদা করে একটু সিরাপ বা কোনো কিছু ট্যাবলেট দেয়, এই তিনটেই, তাই না? আর মাঝে আমাকে দিয়েছিল 5 মাসের পরে প্রোটিন পাউডার, সেটা 2 কৌটো মতো খেয়েছি, 2 কি 3টে কৌটো খেয়েছি। আর এখন আমাকে জাস্ট ওই আরগিপেক খেতে হয়, ওটা তোমরা জানো, ওই যে অ্যামিনিউ ফ্লুইড যেটা রয়েছে ওটার মানে ব্যালেন্সটা করার জন্য ওটা আমাকে দিয়েছে, এবং অনেককেই দেয় আমি শুনেছি। তো ব্যাস, আর কোনো কিন্তু ওষুধের হ্যাপাছ্যাপা নেই যে প্রচুর কিছু ওষুধ খেতে হয়, গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো খেতে হয় না। আর একটা জিনিস খেতে হয়, যেদিন থেকে আমার থাইরয়েড ধরা পড়েছিল সেই থাইরয়েডের ওষুধটা সকালে ঘুম থেকে উঠে আর কিছু খাই না খাই, জল খাওয়ার আগেও আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই, ব্যাস। ওটা ছাড়া মানে এই 4টে ট্যাবলেট ছাড়া আর কোনো ওষুধ কিন্তু আমার নেই, যেটা প্রত্যেক মানে সাধারণ প্রেগনেন্সির প্রত্যেকেরই থাকে। এখন হচ্ছে গিয়ে ফল খাওয়ার টাইম। দিদি ফলগুলো সব কেটে দিয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করেই খেয়ে নিই, কারণ বেশিক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত না। এই আধা ঘন্টা হয়েছে কেটে দিয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে বেদানা রয়েছে, আর এই হচ্ছে গিয়ে রয়েছে কিউই। আর কিউইটা যে এত টক, আর এখানে দেখো আমি গ্রিন গ্রাস পাতিয়েছি, ভালো লাগছে না? গ্রিন গ্রাসগুলো একটু রোদেও দেওয়া হলো, একটু বসাও হলো। এগুলো আসলে আমাদের ঘরের ওই জানালার ওখানটায় রাখা থাকে, একটু বিট লবণ ছাড়া খাওয়া যাবে না। আমি টক খুব খেয়ে দেখেছি অলরেডি, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এরকম হাওয়া দিলেই কি মনে হয় বলো তো, সেই যে বৈশাখ মাসে চৈত্র মাসে ঝড় ওঠার আগে হাওয়া দেয়, তাই না? ঝড় একদিক দিয়ে হাওয়া দেয়, ওয়েদার ঠান্ডা হয় ভালো, কিন্তু আর একদিক দিয়ে খারাপ কি বলো তো, কারেন্ট অফ। একটু লবণ দিয়ে ঠিকঠাক লাগে, একটু খাও। আর আজকেও রান্না বান্নার কোনো ঝামেলা নেই, জাস্ট ভাতটা বানিয়ে রেখেছি অলরেডি। আজকে মা ওই বাড়ি থেকে পাঠাবে। আজকে সানডে স্পেশাল চিকেন মাটন আর কিচ্ছু না। আজকে মা ওই বাড়ি থেকে এঁচোড় রান্না করছে, গাছ পাঠা। তো ওই বাড়ি থেকেই রান্না করে পাঠাচ্ছে, শুধু জাস্ট চান ধান করে খেতে হবে। দেখো স্নান ধান কমপ্লিট, ভাত বাড়ছি, আর মা রান্না করে পাঠিয়েছে আজকে সানডে স্পেশাল লাঞ্চ। এঁচোড় চিংড়ি, এখানে রয়েছে ওল দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা উইথ মাছের তেল ভাজা, গরম, এটা মানে এত গরম, আর স্যালাড কেটে নিয়েছি। ভাতটা তো বাড়িতেই বানিয়েছে, তোমাদেরকে বললাম। তো রোদ্দুরে বসে গরম গরম লাঞ্চ করবো আজকে। গরম ভাতে গরম গরম তেল ভাজা, মানে এটা দিয়ে মনে হচ্ছে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সাথে আবার মাছ ভাজা রয়েছে। ওহো, পুরো জমে গেল বিষয়টা। ওলটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়েছে, বলো? সত্যি ভালো হয়েছে খেতে, সত্যি ভালো হয়েছে। আমি তো লেজা মাছ নিয়েছি, একটু কাঁটা লাগে, তারপরেও ভালো লাগে খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। দেখো বেড কভারটা। বেড কভার কেন দেখাচ্ছি? হ্যাঁ, বেড কভার তো তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন কিনলে, তবে এই বেড কভারটার একটু স্পেশালিটি রয়েছে। প্রথমত কালারটা একদম ইউনিক। আমার বর বলছিল এমন কালার কি ভালো লাগবে, বাট পাতার পরে কিন্তু ভালো লাগছে। আর ইউনিক বিষয়টা কি সেটা কোন দিক দিয়ে দেখো, ওই দিক দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা চাদরের উপরে এমনি পেতে দেখালাম। এই যে এলাস্টিক সিস্টেম, এটা হলে কিন্তু ওই যে চাদর বারবার উঠে যায়, বারবার গুজতে হয়, সেই প্রবলেমটা থাকে না। তো আমি ভাবছি না আমাদের বেডের সাইজে হবে কিনা, এটা আমাদের কিং সাইজ বেড রয়েছে, বাট ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই না? আরো যদি ছোট হতো গদিটা তাহলে কিন্তু আরো ভালোভাবে সেট হতো। তো
তো পরের বার আমি যদি অর্ডার করি এক সাইজ বড় অর্ডার করে নেব। সাথে কিন্তু পিলো কভার রয়েছে, এত কম রেঞ্জে। আমি দামটা তোমাদেরকে শেয়ার করে দাঁড়ো, দামটা আগে দেখে নিই। দামটা আমার খেয়াল ছিল না, এখন আমি দেখলাম লিঙ্ক চেক করে, মাত্র 228 টাকা। 228 টাকায় কি হয়? আর 228 টাকা বলে যে কোয়ালিটি খারাপ একদমই কিন্তু নয়, তবে প্রপার কটন নয়, এটা হচ্ছে একটু মিক্স মেটেরিয়ালের মধ্যে রয়েছে, তারপরেও কিন্তু খুবই ভালো। মানে পিলো কভার দিয়ে এরকম ডবল বেড একটা বেড, পিলো কভার দিয়ে এরকম ডবল বেড একটা বেড কভার 228 টাকায় জাস্ট ওয়ার্থ টু বাই মনে হয়। তো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এটাকে রাখবো, এটা রেখে দাও। যদি প্রিন্ট পছন্দ না হয় তাহলে এক্সচেঞ্জ করতে পারি। তো ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে জানিও, কিন্তু আমি চেষ্টা করবো ভিউ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে দেওয়ার, যাতে কিনা তোমরা ওখান দিয়ে বাই করে নিতে পারো। তোমাদের প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে এই কমেন্টটা তোমাদের সামনে পড়বো এবং রিপ্লাই দেব। সো কমেন্টটা করেছে ইন্দিরা সরকার, তার আইডির নাম। মেবি আমার থেকে বড়ই হবে, তো দিদি বলেই আমি সম্বোধন করলাম। আমি ইংলিশে একটু কাঁচা, তবুও পড়ছি। আর তাছাড়া আমি স্ক্রিনে মেনশন করে দেবো কমেন্টটা। আই থিঙ্ক ইউ আর ফেক, ইউ হ্যাভ টেকেন বেবি বাই সারোগেসি, আদারওয়াইজ ওয়ান প্রেগনেন্ট লেডি ক্যান নট get energy like you. You attend all the parties, your face and body have no any signs of being pregnant, so that the neighbor cannot understand what the actual reason. You will never show hospital, doctor, all of your action is drama. তো যতটা মানে বুঝতে পারলাম, মানে আমাকে দেখে প্রথমত প্রেগনেন্ট মনে হয় না, আমি সারোগেসির মাধ্যমে মা হতে চলেছি। অ্যান্ড কারণ প্রেগনেন্ট মহিলা এত আমার মতো অ্যাক্টিভ থাকতে পারে না, আমি একমাত্র হয়তো এত অ্যাক্টিভ আছি, যার কারণে আমি সমস্ত পার্টি অ্যাটেন্ড করছি, এত খাচ্ছি দাচ্ছি, মানে এরকমই একটা মানে বোঝাতে চেয়েছেন তিনি। তো প্রথমেই সেই দিদিভাইকে বলি, তিনি মা হয়েছেন কিনা জানি না। প্রথমত একটা প্রেগনেন্ট মহিলা, আমার মনে হয় যত শত্রুই হোক, একজন হবু মা বা যিনি মা হয়েছেন তাকে নিয়ে খারাপ মন্তব্য করা উচিত নয়। এবং আমি আমার প্রেগনেন্সি জার্নিতে খুবই কম, বিশেষ করে ইউটিউব থেকে এরকম নেগেটিভ কমেন্ট পেয়েছি। তো সেক্ষেত্রে এরকম কমেন্টটা করার মানে কি জানি না, আমাকে দেখে প্রেগনেন্ট তার মনে হয় না, কারণ আমি অ্যাক্টিভ আছি তাই। অ্যাক্টিভ প্রত্যেকেই থাকে, আমি তো হাউস ওয়াইফ, আমি তো জাস্ট ভিডিও বানাই, আর সেরকম কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট সংসারের টুকিটাকি কাজকর্ম। কত ওয়ার্কিং লেডি আছে যারা 7-8 মাস অবধি তাদের অফিসে জব করছে। আমি জানি না, মানে সমাজে এরকম মানুষও রয়েছে। এত ইংরাজিতে যিনি লিখতে পারেন, আমার মনে হয়, জানি না গুগল ট্রান্সলেট করে লিখেছে কিনা, তার মেন্টালিটি এমন হতে পারে। তোমরা একটু বিচার করে দেখো তো বন্ধুরা, একটা সাধারণ, মানে আমি তো একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা গৃহবধূ, যে সংসারের কাজকর্ম তোমাদের সাথে দেখাই। তো আমি এতটাও অ্যাক্টিভ নই। আর পার্টিতে অ্যাটেন্ড করি, যেখানেই যাই একদমই কাছাকাছি জায়গায়, একদমই ক্লোজ রিলেটিভদের বাড়ি, এবং নিজের প্রোটেকশন নিয়ে এবং ডাক্তারবাবুর কনসাল্ট এবং ডাক্তারবাবুর সাজেশন নিয়েই কিন্তু আমি কিন্তু গিয়েছি বা যাই। তো এরপরেও মানে তার সে হয়তো আমার পুরো ভিডিও দেখে না, বা দেখে নিশ্চয়ই, না দেখলে এত কিছু জানবে কি করে। তারপর বলছে আমি আমার ডাক্তারবাবুকে দেখাই না, ডাক্তারখানা দেখাই না। আমি কিন্তু ভিডিওতে শেয়ার করেছি, আমি স্যার অরিন্দম মজুমদারকে দেখাই, এবং তোমরা অনেকে ইউটিউব থেকে, ইভেন ফেসবুক থেকে প্রচুর মানুষ কমেন্ট করেছো, তারা ওই স্যারের কাছে দেখিয়ে তাদের বেবি হয়েছে, খুব ভালো উনি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা প্রাইভেসি থাকে। ব্লগ করি মানেই যে ডাক্তারবাবু মুখ দেখিয়ে দিলাম, তার করলাম, এটা তো নয়। আর হ্যাঁ, যদি স্যার পারমিশন দেয় অবশ্যই আমি দেখাবো ডাক্তারবাবু কি বলেছেন না বলেছেন। মানে আমি ভাবি যে ইগনোর করব, কারণ আমাকে সবাই বলে নেগেটিভ কমেন্ট আসবে, কারণ সমাজে ভালো মন্দ নিয়েই মানুষ রয়েছে। তারপরেও এই ধরনের মেন্টালিটি এখন 2026 সালে এসে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে করতে পারে, এবং শিক্ষিত মহিলা, শিক্ষিত দিদিভাই, তিনি কমেন্টটা করতে পারে। তো ঠিক আছে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, তারা ফ্রিতে পাবলিক প্ল্যাটফর্মে কমেন্ট করে যেতেই পারে। শুধু খারাপ লাগা একটা বিষয়তেই, যে এখনো এই পরিস্থিতিতে এসে 2026-এ এসে এই মেন্টালিটির মানুষজন আমাদের আশেপাশে আছে, এবং এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে থ্যাংক ইউ আমি ভিডিও বানাই, যে এই ধরনের মানুষের কি বলবো, মানে আসল রূপটা বেরিয়ে আসে এইভাবে। তারা নিজেরা কিভাবে সমাজের মধ্যে মেশে আমি জানি না, বাট তাদের কমেন্টে তাদের ফ্যামিলি বা তাদের
মনুষ্যত্বের পরিচয় কিন্তু তারা দিয়ে যায়, তোমরা অবশ্যই একটু জানিও। আর হ্যাঁ, তোমরা বলবে ইগনোর করতে, আমি ইগনোরই করি। তারপরেও আমার মনে হলো এই ধরনের মেন্টালিটির কিছু মানুষের কমেন্টস তোমাদের সাথে রিভিল করা এবং তাদের কি কি ধারণা হতে পারে একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে সেগুলো তোমাদেরকে বলা। তো এটাই বলার ছিল। আর আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে যাও, কমেন্ট সেকশন তো খোলা রয়েছে, ভালো মন্দ সবাই কমেন্টস করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা খারাপ লাগবে বা যেটা আমার ভুল হবে, যেমন বলো বাইরের খাবার খেও না, খুব বেশি এ করো না, অবশ্যই তোমরা দিদির মতো, বড় কাকিমার মতো বা বোনের মতো, বন্ধুর মতো হিসাবে আমাকে সাজেশন দিতেই পারো। আমি তোমাদের প্রত্যেকের কথা, যারা মাদার হয়ে গিয়েছো, উড বি মাদারকে সাজেশন দিচ্ছ, অবশ্যই আমি কিন্তু মাথা পেতে নেব। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও মাথা পেতে নেব। তাই বলে এই ধরনের কমেন্টটা আমার মনে হয় একটু কি বলবো, গতির বিপরীতে যেন, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আশা করি ভালো ভালো কমেন্ট করবে। আর তোমাদের কাছে তো একটাই জিনিস চাওয়ার রয়েছে, আর কিছুই নয়। আমি এখন আর বেশি বেশি বলি না, তোমরা বেশি করে লাইক করো, বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন শুধু একটাই জিনিস, ঈশ্বরের কাছে চাওয়া এবং তোমাদের প্রত্যেকের কাছে চাওয়া যে আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি এবং যে আসছে পৃথিবীতে সুস্থভাবে যেন তাকে পৃথিবীতে আনতে পারি। শুধু এটুকুই চাওয়া। তোমরা সবাই আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর তোমরা যারা উড-বি মাদার রয়েছো, তোমরাও নিজের খেয়াল রাখো, যত্ন রাখো, নিজেকে যত্নে রাখো। আর সমস্ত নেগেটিভিটিকে দূর করে একদম সুন্দরভাবে তোমাদের মাতৃত্বর জার্নিটা এনজয় করো। এখন একটু ওই বাড়ি যাচ্ছে, আমার বাবা রাগ করে রাতের বেলায় যেতে, যদিও সন্ধ্যাবেলা বলেছে হেঁটে হেঁটে যাবে। আমাদের এখানে রাস্তাটাও ঠিক করে দিয়েছে, তো চলো যাই একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি। সারাদিন বাড়ির মধ্যে ভালো লাগে না, তো চলো একটু ঘুরে আসি। দেখো বন্ধুরা, চলে এসেছি। এই হোয়াইট করলে না একদম অন্ধকার হয়ে যায়, দিনের বেলা ভালো করে দেখাবো। এই যে গ্রিলগুলো লাগানো হয়ে গিয়েছে আর এখানে টাইলস বসে গিয়েছে। হ্যাঁ, ওই গ্যারেজের ওখান দিয়ে স্টার্ট হয়েছে। দিনের বেলা ভালো করে দেখাবো তোমাদেরকে আমি। আর এখানে দেখো ফুল গাছের জন্য টব। চলো, চলে এসেছি। ওই দিকগুলোতেও গ্রিল বসবে আর ওদিকে আমাদের পার্কটা তোমাদের দেখাবো। বাড়ির লুকই চেঞ্জ হয়ে গেছে পুরো। চলো মা, এই বাড়ি এসে এই যে মায়ের বাড়ি দেখলাম ছিল, আর একটাও রয়েছে এরকম পপকর্ন। এটা কুরকুরের পপকর্ন। কুরকুরেটা যেমন একটু বেশি স্পাইসি হয়, তবে এটা বেশ ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি চিজি একটা ব্যাপার রয়েছে, বেশ মুখরোচক, টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মতো। বাবা তো দিয়ে এসেছিল ওকে স্প্রিং রোল, খেয়েছে। মাও হচ্ছে গিয়ে স্প্রিং রোল খেয়েছে। তো আমি ভাবলাম চলো আমি একটু এইটা খাই। আর আজকে মায়েদের বিয়ে বাড়ি ছিল, তারপরেও মায়েরা যায়নি আজকে। ওর বয়সে ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। তো ঠিক আছে, এখন একটু টিভি দেখা হলো। কবিরও গিয়েছে ওর বন্ধু বাড়ি গল্প করতে। কিছুটা সময় একটু গল্প করে নিই, তারপর আবার কবির আসলে চলে যাবো ওই বাড়ি। দেখো, বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে চিকেন কষা। বাবা বললো আজকে চিকেন কষা মানে একজনকে দিয়ে বানিয়েছে, সেই সাথে হচ্ছে গিয়ে এই যে আমার লেগ পিস। ভাতটা গরম করে গেছে, দুপুরে একটু এঁচড় রয়েছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে জবরদস্ত খাওয়া দাওয়া। রাত এখন কটা বাজছে? রাত এখন বাজছে ওরকম প্রায় 12টা। ডিনার কিন্তু হয়ে গিয়েছে প্রায় 10টার দিকে, 10টা সাড়ে 10টা এরকম। তো এতক্ষণ হচ্ছে গিয়ে একটু গল্প গুজব করছিলাম বান্ধবীর সাথে। তো আমার একটা প্রবলেম আছে, দুপুরে খাওয়ার পরে আমার খুব ঘুম পেয়ে যায়, কিন্তু এই রাতে খাওয়ার পরে আমার ঘুম আসে না। আর আমি জানি যারা প্রেগনেন্সি জার্নি কাটিয়ে এসেছো বা জার্নিতে রয়েছো, আমার মতোই রিলেট করতে পারবে যে কতবার রাতে টয়লেটে উঠতে হয়, মানে ঘুমই আসে না। আমার তো সত্যি ঘুম আসে না। জানি না এই প্রবলেমটা তোমাদের সাথেও হয় কিনা। শুধু টয়লেটে যাওয়ার জন্য নয়, এপাশ ওপাশ ফিরতেও প্রবলেম হয়। খাটের অবস্থাটা এখন দেখো খুবই বাজে হয়ে রয়েছে। তো আমার সাথে এই প্রবলেমটা হয়, প্রচুরবার উঠতে হয় টয়লেটে, প্লাস আমার একদম ঘুম আসতে চায় না, আর তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। ঘুমটা আমার মানে দেহ থেকে যেন একটু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, চলো এখন একটু ঘুমানোর চেষ্টা করি, ঘুমানোটা খুবই দরকার। তো না আসলে আর কি করা যাবে। যাই হোক, আর কটা দিন এভাবেই ম্যানেজ করে নেই। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের জন্য অনেক 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 আশীর্বাদ করো। তো চলো, গুড নাইট, বাই বাই।